আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব ই-ক্যাপ ক্যাপসুল নিয়ে বিস্তারিত। ই-ক্যাপ ক্যাপসুল কোম্পানি একটি ব্র্যান্ড নেম এবং এই ই-ক্যাপস ক্যাপসুলটি সাধারণত একটি ভিটামিন ওষুধ এবং এই ই-ক্যাপ ওষুধটিকে যৌন বা সেক্স ভিটামিন নামে কিন্তু পরিচিত, অর্থাৎ এটাকে যৌন বা সেক্স ভিটামিনও কিন্তু বলে। ই-ক্যাপ ক্যাপসুলটা যে কোম্পানি ব্র্যান্ড নেম এবং এটা যদি জেনেটিক দেখি সেটা হবে ভিটামিন এ বা আলফা টোকোফেরল। এই আলফা টোকোফেরল বা ভিটামিন ইটি সাধারণত ফ্যাট সলুবল ভিটামিন, অর্থাৎ এটিকে শোষণ বা স্টোরেজ করার জন্য সাধারণত ফ্যাট টিস্যুর দরকার রয়েছে। সো এটা এই কারণে এটা কি ফ্যাট সলুবল ভিটামিন। এবং এই ওষুধটি যদি পাওয়ার দেখি বা কি স্ট্যান্ডে পাওয়া যায়, এটি সাধারণত 200 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম এবং 600 মিলিগ্রাম আকারে বা ক্যাপসুল আকারে কিন্তু পাওয়া যায়। আপনি বাজারে এই 3টি স্ট্রেনে কিন্তু ওষুধটাকে পেয়ে থাকবেন বা পেয়ে যাবেন। এই ওষুধটি তৈরি করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি। এখন যদি আমি ই-ক্যাপ বা ভিটামিন ই ক্যাপসুলের যে কিভাবে কাজ করে মোড অফ অ্যাকশনটি যদি একটু দেখি, এটি আমাদের যে রক্তের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল রয়েছে বা আরবিসিকে, সেই আরবিসিটাকে বাঙ্গাটাকে প্রতিরোধ করে এবং এর সাথে কি করে পলি আনস্যাচুরেটেড যে ফ্যাট রয়েছে এবং এই ফ্যাটের একটি ফ্রি রেডিকেল রয়েছে, সেই ফ্রি রেডিকেলটাকেও প্রতিরোধ করে এবং এই ফ্রি রেডিকেলটি সাধারণত আমাদের যে কোষ প্রাচীর রয়েছে সেই কোষ প্রাচীরে থেকে পাওয়া যায়। এই ভিটামিন এ বা ই-ক্যাপস ক্যাপসুলটা ভিটামিন এ এবং ভিটামিন সি এর যে অক্সিডেশনটা হয় সেই অক্সিডেশনটাকে প্রতিরোধ করে ভিটামিন এ এবং সি এর যে কাজ রয়েছে সেই কাজটাকে সঠিকভাবে করতে সহযোগিতা করে। আমরা কি কারণে বা কি কাজের জন্য বা কি অভাবজনিত সমস্যার কারণে ই-ক্যাপ যে ক্যাপসুলটি বা ভিটামিন ইটাকে খাবো, বা আমরা যদি ই-ক্যাপের ইন্ডিকেশন বা যদি নির্দেশনা বলি, প্রথমে হলো যে ভিটামিন ই ডেফিসিয়েন্সি, অর্থাৎ আমাদের শরীরে যদি ভিটামিন ই এর কোনো প্রকার অভাবজনিত লক্ষণ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে খেতে পারি। কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের রোগের ক্ষেত্রে এটাকে খাওয়া যায়। তারপর রয়েছে আপনার মেল ইনফার্টিলিটি, পুরুষ বন্ধ্যাত্ব, ডায়াবেটিস, তারপর হচ্ছে ওবেসিটি যেটা স্লোতা বা অনেক বেশি মোটা তারা খেতে পারবেন, পেরিফেরাল নিউরোপ্যাথি, মেকুলার ডিজেনারেশন এবং ত্বক, আমাদের যে স্কিন রয়েছে ত্বক এবং চুলের সুস্বাস্থ্য রক্ষায় কিন্তু ইকে বা ভিটামিন যে ওষুধ রয়েছে সেটাকে খাওয়া হয়। কারণ আমরা যদি ওষুধের মাত্রা দেখি, অর্থাৎ ইকে ওষুধের একটু মাত্রা দেখি বা এটাকে কি ডোজে খেতে হবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি আপনার ভিটামিন ই এর অভাবজনিত কোনো লক্ষণ থাকে সেক্ষেত্রে আপনি 200 থেকে 400 মিলিগ্রাম ওষুধ প্রতিদিন খেতে পারবেন, অর্থাৎ আপনি 200 মিলিগ্রামের একটি ওষুধ দিনে একবার বা দিনে দুইবার খেতে পারবেন, অথবা 400 মিলিগ্রামের যে একটি ক্যাপসুল রয়েছে সেটা দিনে একবার খেতে পারবেন। হাড়ের সুস্বাস্থ্যর জন্য আপনি 400 থেকে 800 মিলিগ্রাম যে ই-ক্যাপ ক্যাপসুল সেটাকে খেতে পারবেন হাড়ের সুস্বাস্থ্য রক্ষার জন্য, এবং আপনি 400 মিলিগ্রামের 2টি ক্যাপসুল সকালে একটি এবং রাতে একটি খেতে পারেন হাড় সুস্থতার জন্য। থ্যালাসেমিয়া রোগীদের জন্য 800 মিলিগ্রাম প্রতিদিন, অর্থাৎ 400 মিলিগ্রামের 2টি ওষুধ দিনে দুইবার আপনি খাবেন, অর্থাৎ সকালে একটি রাত্রে একটি। সিকল সেল অ্যানিমিয়ার জন্য 400 মিলিগ্রামের যে ওষুধ রয়েছে সেটা আপনি দৈনিক খাবেন, অর্থাৎ 400 মিলিগ্রামের একটি ওষুধ আপনি দিনে একবার, অথবা 200 মিলিগ্রামের দুটি ওষুধ দিনে দুইবার, অর্থাৎ সকালে একটি রাত্রে একটি আপনি খেতে পারেন। ত্বক এবং চুলের সুস্বাস্থ্যের জন্য আপনি সাধারণত 200 থেকে 400 মিলিগ্রাম ওষুধ প্রতিদিন খেতে পারেন। 200 মিলিগ্রামের ওষুধ একবার অথবা দিনে দুইবার, অথবা 400 মিলিগ্রামের ওষুধ আপনি দিনে একবার করে এটাকে খেতে পারেন। দীর্ঘস্থায়ী যে ঠান্ডাজনিত সমস্যার জন্য 200 মিলিগ্রাম প্রতিদিন আপনি এটাকে খেতে পারেন। শিশুদের মাত্রা বা শিশুরা কি ডোজে খাবেন? ভিটামিন ই এর অভাবজনিত যদি কোনো লক্ষণ শিশুদের মধ্যে থেকে থাকে তাহলে 200 মিলিগ্রাম ওষুধ দিনে একবার করে সেটাকে খাবে। রেনাল ডোজ বা কিডনি রোগীদের জন্য কি ডোজ হতে পারে? কিডনি রোগীদের জন্য যে ওষুধের অ্যাডজাস্টমেন্ট বা এটা সম্বন্ধে যে বিস্তারিত তথ্য বা ইনফরমেশন এখনো কিন্তু পাওয়া যায়নি। সো এক্ষেত্রে কিডনি রোগীদের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই, যেহেতু এটির অ্যাডভার্স ইফেক্ট রয়েছে যেটি ক্রিয়েটিনিনটাকে বৃদ্ধি করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা থাকা উচিত। খাবারের নিয়ম বা আপনি একে ওষুধটিকে সাধারণত কিভাবে খাবেন?
ওষুধটিকে আপনাকে গিলে খেতে হবে এবং 1 গ্লাস পানি অবশ্যই খেতে হবে এবং আপনি ওষুধটি খাওয়ার পরেই খাওয়া উচিত। এবং এই যে ইকেপ ক্যাপসুল রয়েছে সেই ক্যাপসুলটি চুষে সেটাকে গুঁড়া করে বা ভেঙে কিন্তু কোনোভাবে খাওয়া যাবে না। অবশ্যই এটাকে গিলে খেতে হবে। কন্ট্রা ইন্ডিকেশন বা কারা ইকেপ ওষুধটিকে খেতে পারবেন না। যাদের ভিটামিন ই বা ইকেপের উপর হাইপার সেনসিটিভি বা অ্যালার্জিক রিঅ্যাকশন রয়েছে তারা কিন্তু ইকেপ বা ভিটামিন ই ওষুধটিকে খেতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট কি দেখাতে পারে? অবসাদ বা ক্লান্তিবোধ রয়েছে সেটা, মাথা ব্যথা রয়েছে, পেট ফাঁপা, চোখে ঝাপসা দেখা, নেক্রোটাইজিং এন্টেরোকলাইটিস ইনফ্যান্ট যাদের রয়েছে তাদের এটা কিন্তু হতে পারে, শ্রাম ক্রিয়েটিনিনটা বৃদ্ধি পেতে পারে এবং হেমোরোজিক স্ট্রোক হওয়ার যে চান্স সেটাও কিন্তু বেড়ে যায়। ভিটামিন ই এর অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই অ্যান্টিঅক্সিডেন্টের কার্যক্ষমতাটাও কিন্তু কমিয়ে দিতে পারে। অবশ্যই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত করে। প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন, গর্ভকালীন এবং আপনার স্তন্যদানকালে প্রেগন্যান্সি ক্যাটাগরি এর একটি ড্রাগ, অর্থাৎ ওষুধটি প্রেগন্যান্সিতে সম্পূর্ণরূপে নিরাপদ বা সেফ। এটি আপনার স্তন্যদানকালেও এটা আপনার জন্য নিরাপদ রয়েছে। প্রেগন্যান্সির বা গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে এটার কোনো ক্ষতিকর যে প্রভাব রয়েছে কিনা সে বিষয়ে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং পরবর্তী যে 2 ট্রাইমেস্টার রয়েছে সে ট্রাইমেস্টারেও কোনো প্রকার ক্ষতিকর যে তথ্য সেটাও কিন্তু পাওয়া যায়নি। সো এটাকে প্রেগন্যান্সি অবস্থায় অবশ্যই খেতে হবে, এটার প্রয়োজনীয়তা রয়েছে। এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় এটি সাধারণত বুকের দুধের সাথে এটাকে এক্সক্রিশন হয় বা মিশে যায় এবং তারপরেও কিন্তু এই ভিটামিন ই বা কে ওষুধটি স্তন্যদানকালেও কিন্তু এটি নিরাপদ, সেফ, আপনি খেতে পারেন। মিথস্ক্রিয়া বা অন্য ওষুধের সাথে কি ধরনের মিথস্ক্রিয়া করে বা ইন্টারাকশন? আপনার কোলেসিস্ট্রামিন এবং কোলেস্টেপিরলস, আরেকটা হচ্ছে যে অরলিস্টের যে ওষুধ রয়েছে সেই ওষুধের সাথে যদি আপনি ইকেপ বা ভিটামিন ইটা খান তাহলে এই ভিটামিন ই এর যে অ্যাবজর্বেশন বা শোষণটা কিন্তু কমিয়ে দিতে পারে। আপনার কোলেসিস্টামিন, তারপর কোলেস্টিপিরল এবং অরলিস্টেট ওষুধ এবং অতিরিক্ত পরিমাণে ভিটামিন ই যদি আপনি হাই ডোজে খান বা ইকেপটা খান সেক্ষেত্রে আপনার যে অ্যান্টিকোয়াগুলেন্টের যে ওষুধ রয়েছে যেমন ওয়ারফ্রিন, হেপারিন, ইকোস্প্রিন এবং ক্লোপিডোগ্রেল রয়েছে তার যে ক্ষমতা বা কাজটা কিন্তু অধিক হারে বৃদ্ধি পায়। এবং আপনি যদি দীর্ঘদিন ভিটামিন ইটাকে খেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার যে আয়রনের সাপ্লিমেন্ট রয়েছে সেই আয়রনের সাপ্লিমেন্টের যে কাজ বা ক্ষমতা বা তার যে প্রতিক্রিয়াটা সেটাও কিন্তু কমিয়ে দিতে পারে বা সেটাকে কমিয়ে দেয়। সতর্কতা বা আপনার ওয়ার্নিং বা প্রিকশনটা কি রয়েছে? যেমন রয়েছে অ্যান্টিকোয়াগুলেন্ট যে ওষুধ রয়েছে আপনি যেমন যদি বলি আমরা ওয়ারফ্রিন, হেপারিন, তারপর ক্লোপিডোগ্রেলস এবং ইকোস্প্রিন এই ওষুধের সাথে যদি আপনি ভিটামিন ইটাকে খান তাহলে যে রক্ত পাতলা করার যে কাজটা সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়। মানে অতিরিক্ত পরিমাণ যে রক্তটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু যে শরীর থেকে ব্লিডিং হওয়ার যে একটি চান্স কিন্তু রয়ে যাওয়া থাকে। ওভারডোজ বা অতিরিক্ত যদি খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? অতিরিক্ত খেলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। আপনার শরীরে যে লক্ষণ তৈরি হয় সে লক্ষণ অনুপাতে আপনাকে চিকিৎসা করাতে হবে এবং অনেক সময় হচ্ছে যেটাকে গ্যাস্ট্রিক লেভেলের মাধ্যমে আপনার যে স্টোমাক বা পাকস্থলী রয়েছে সেটাকে কিন্তু খালি করারও দরকার পড়ে। থেরাপিউটিক ক্লাস কি, অর্থাৎ এটি কোন গ্রুপের ওষুধ? এটি ভিটামিন অথবা ভিটামিন ই প্রিপারেশন। সংরক্ষণ করবেন কিভাবে? সংরক্ষণ সাধারণত 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে শুষ্ক এবং সরাসরি যে সূর্যের আলো রয়েছে তার থেকে দূরে রাখতে হবে এবং প্রতির ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তাহলে এই ছিল যে ইকেপ ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা বা ইকেপ কোন ধরনের ওষুধ, এটা কিভাবে কাজ করে, কি কি রোগের ক্ষেত্রে আমরা এটাকে খেতে পারি, তার ডোজ কি রয়েছে এবং ওষুধটি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে এবং ওষুধটির যে কারা খেতে পারবেন না, সতর্কতা কি রয়েছে, কোন ওষুধের সাথে এটি খেলে ইন্টারাকশন করতে পারে, ওষুধটির যে স্টোরেজ করা বা ওষুধটি সংরক্ষণ করবেন কিভাবে, ওষুধটি কোন গ্রুপের ওষুধ এবং অতিরিক্ত পরিমাণে খেলে কি সমস্যা হতে পারে সে বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।